চলে আসতে যাব তাই পেছনে ঘুরি, তখন ভাইয়া বলল। আমি চমকে দাঁড়িয়ে গেলাম। ওর প্রপোজে রাজি হসনি আমার জন্য? আমাকে ভালোবাসিস? গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। ভাইয়া আমার খুব কাছ থেকে কথা বলছে, তাই তাকে ফিল করতে পারছি। কিছুক্ষণের মাঝে ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, অয়থায় এত কষ্ট দিলাম নিজেকে। বুঝা উচিত ছিল আমার। উষা আমাকে রেখে অন্য কাউকে ভালোবাসতেই পারে না। বলতে বলতে ভাইয়া এগিয়ে এলো। আমি এক পা পেছনে যাব, ভাইয়া আমার হাত ধরে আটকে দিল আর এগিয়ে আমার কপালে চুমু খেলো। আমি ছিটকে সরে দাঁড়ালাম আর সাইড দিয়ে গিয়ে দরজা খুলে বেরিয়ে এলাম। নিচে আসতেই লতার মুখোমুখি। ও আমাকে চেপে ধরল। ভাইয়া রেগে নিয়ে গেল। কেন, কি হয়েছে? আমি কিছু না বলে রুমে চলে এলাম। কি রাগ ভাইয়ার? বই ভাইয়ার রুমে রেখে এসেছি। কিছুক্ষণ পর চাচা এলো। তাকে খেতে দিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে আছি ভাইয়ার জন্য। ভাইয়া অনেক সময় পর এলো, এসে বসল না, আমার দিকে তাকিয়ে বলল, ধুর থাক, পারবই না। আমার খাবার রুমে নিয়ে আসিস বলেই 1 মিনিট দাঁড়ালো না, রুমে চলে গেল। চাচার খাবার শেষ হতেই আমি খাবার হাতে দাঁড়িয়ে আছি। যেতে ইচ্ছে না করলেও যেতে হবে, না হলে ভাইয়া আবার রেগে যাবে। আমি বড় শ্বাস ফেলে রুমে এলাম। ভাইয়া বিছানায় পা মেলে বসে আছে। আমি গিয়ে খাবার রাখলাম। ভাইয়া ডেকে বলল, এখানে নিয়ে আয় খাবার। আমি খাটে গিয়ে ভাইয়ার কাছে রাখলাম খাবারের প্লেট। আমি চলে আসতে যাব, ভাইয়া বলে উঠল, তুই যাচ্ছিস কেন? আমি অবাক হয়ে বললাম, তো কি করব, আমাকে খাইয়ে দে। আমি বড় চোখ করে তাকিয়ে বললাম, কি? ভাইয়া আমার সামনে নিজের কাটা হাত উঁচু করে বলল, খাপ কি করে? ভাইয়ার হাত যে কাটা আমি ভুলেই গেছিলাম। আমি পড়েছি ঝামেলায়। ভাইয়াকে কি করে আমি খাইয়ে দিব? লজ্জা। আমি নিচের দিকে তাকিয়ে আছি। আমার ভাইয়াকে খাইয়ে দেওয়ার কথা ভাবতেই শরীর কাটা দিয়ে উঠছে। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আমাকে এমন লজ্জায় লাল হয়ে যেতে দেখে বলল, কি হলো, এমন লজ্জা পাচ্ছিস কেন? তোর লজ্জা দেখে জাস্ট আমার চোখে নেশা হবে, পেটের খিদে যাবে না। তাই দাঁড়িয়ে থেকে সময় ব্যয় না করে শুরু করো। আমি থমকে সরু চোখে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। তার কথা শুনে আমার লজ্জার মাত্রা আরও বেড়ে গেল যেন। আমি বললাম, তাই? আমি পারবো না, আপনি নিজেই চেষ্টা করেন। তুই আমাকে খালি পেটে রাখতে চাস? সাথে সাথেই বলল ভাইয়া। আমি অসহায় মুখ করে তাকালাম আর মাথা নাড়িয়ে না বললাম। ভাইয়া বলল, তাহলে খাইয়ে দে। আমার এই অবস্থার জন্য তো তুই দায়ী। তোর রাগ নিজের উপর দেখিয়েছি, যার ফল স্বরূপ এসব হচ্ছে। এখন আমাকে একটু সাহায্য করতে পারবি না? ইহান ধমকাধমকি করতে চাইছে না, ও চাইছে আমি নিজে থেকে পরম যত্নে আমার নরম হাতে ওকে খাইয়ে দিই। তাই তো এতগুলো কথা খরচ করছে। ধমক দিলে অবশ্য খাইয়ে দিতাম, কিন্তু তাতে ভয় থাকত। আর এখন আমার চোখে ভয় না, লজ্জা দেখতে পাচ্ছে ইহান, যা ওকে মাতাল করে তুলছে। আমার লজ্জায় লাল হয়ে যাওয়া গালের দিকে নেশাতু দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লজ্জা মাখা মুখ দেখে যেন আবার প্রেমে পড়ে গেল ইহান। কি হলো, খাইয়ে দিবি না? নরম কণ্ঠে বলল, যা শুনে আমার বুকের ভেতরে টিপটিপ করতে লাগল। ভাইয়ার জন্য মায়া হলো খুব। আমার লজ্জা লাগবে তাই ভাইয়ার কথায় রাজি হচ্ছিলাম না, কিন্তু আমার লজ্জার জন্য ভাইকে না খেয়ে থাকতে হবে। এটা তো হতে দেওয়া যায় না। আমি এগিয়ে এসে ভাইয়ার পাশে বসে পড়লাম আর চোখে ভাইয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি নিচের দিকে তাকিয়ে খাবার মাখতে লাগলাম। ইহান তা দেখে প্রশান্তির হাসি দিল। আমি খাবার এগিয়ে দিতেই তাড়াতাড়ি মুখে পুরে নিল ইহান। ভাইয়ার ঠোঁট হাতের আঙুলে স্পর্শ করতেই আমার সারা শরীর কেঁপে উঠল। আমি কাপা হাতে আবার খাবার তুললাম। ঠোঁট কামড়ে ধরে কাপা থামানোর চেষ্টা করছি। খাবার খাওয়ানোর সময়টা ভাইয়ার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি লজ্জায় তাকাতে পারছিলাম না তার দিকে। খাওয়া শেষ হতেই আমি প্লেট নিয়ে উঠে দাঁড়ালাম। তখন ভাইয়া মৃদু কণ্ঠে বলে উঠল, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল এই সময়টা। মন বলছিল সময়টা থেমে যাক, তুই আমার সামনে লজ্জায় লাল হয়ে যাওয়া গাল নিয়ে বসে থাক আর আমি তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি মুগ্ধ নয়নে। না চোখের পলক পড়বে, এই চোখে শুধু তোর মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকব। আমি চমকা ভাইয়ার চোখের দিকে তাকিয়ে দ্রুতগতিতে রুম ছেড়ে বেরিয়ে এলাম। ভাইয়ের কথায় আমার সারা শরীর অদ্ভুত অনুভূতি খেলে যায়। বুকের ব্যথা ধুকপুক বাড়তেই থাকে, হাঁপিয়ে যাই আমি। রুমের বাইরে পা রাখতেই কোথা থেকে আমার হাত টেনে নিচে নিয়ে আসে লতা। আমি ওকে দেখে বড় বড় চোখ করে তাকায়।
ও এখানে কি করছে? লতা আমাকে টেনে ড্রয়িং রুমে এনে ছাড়ল আর চোখ বড় করে বলল, তুই ভাইজানকে খাইয়ে দিচ্ছিলি? ওর কথা শুনে আমি চমকে উঠলাম। ও দেখে নিয়েছে, এখন কি বলবো? ও তো উল্টাপাল্টা ভাববে। এমনিতেই প্রতিদিন বলে ভাইয়া আমাকে ভালোবাসে। আমি ও বাসি কিনা জিজ্ঞেস করে। এখন তো আরও বলবে। আমি ঢোক গিলে তাকিয়ে আছি। লতা সন্দেহ চোখে তাকিয়ে আছে। আমি চুপ। ও আবার বলল। আমি আগেই সন্দেহ করেছিলাম। তোর আর ভাইজানের মধ্যে কিছু আছে। ভাইজান যে তোরে পছন্দ করে আগেই বুঝছি, কিন্তু তোরটা বুঝি নাই। আর তোরে জিজ্ঞেস করলেও না করতেছ। এখন তো সব পরিষ্কার হয়ে গেল। এত মিছা কথা বলছ তো আমারে? সত্যি বললে কি হয়তো আজ যদি ভাইজানের রুমের কাছে না যাইতাম জানতেই পারতাম না। তুই খাইয়ে দিছিলি আর ভাইজান এক ধ্যানে তাকিয়েছিল। এইভাবে আমারে মিছা কথা বললি। আমি জানতাম এই মায়া বেশি বুঝবে, তাই হলো। আমার নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। আমি ওর কথা থামিয়ে বললাম, তুই যা ভাবছিস তেমন কিছুই না। আবার মিথ্যা কথা বলছিস। সত্যি বললে কি হইব? আমি জানলে কি তোদের বিপদে ফেলুম নাকি? আমি তো চাই তুই ভাইজানের বউ হ আর এই বাড়িতে মাথা উঁচু করে থাক। তোর ওই পাষাণ চাচি আর কিছু বলতে পারবে না তাহলে? আমি চমকে উঠলাম। ওর কথা শুনে চাচির কথা মাথা থেকেই বের হয়ে গেছিল। ভাইয়া যা শুরু করেছে, চাচি দেখলে আমার যে কি করবে আল্লাহ মালুম জানে। আমি ভয়ার্ত মুখ করে দাঁড়িয়ে চাচির কথা ভাবছি। ও বলল, এই কি হলো? আমি চমকে উঠে বললাম, লতা আমি সত্যি বলছি, ভাইয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাইয়ার হাত কেটে গেছে, এজন্য আমাকে খাইয়ে দিতে বলেছে। আমি শুধু এজন্য খাইয়ে দিচ্ছি, এটা নিয়ে প্লিজ কিছু ভাবিস না। লতা মুখ বেঁকিয়ে হাসল আর বলল, আমাকে এত বোকা ভাবিস না। তোর মুখ আমি না দেখলেও ভাইজানের মুখ দেখছি। সে তোর দিকে যেভাবে মুগ্ধ নয়নে তাকিয়েছিল, তাতে স্পষ্ট ভাইজান তোরে খুব ভালোবাসে। আমি লতার কথায় ওর দিকে তাকালাম আর কপাট রাগ দেখিয়ে বললাম, তুই সব সময় আমাকে নিয়ে আজেবাজে ভাবিস। কয়দিন আগে রিহানকে নিয়ে, এখন আবার ভাইকে নিয়ে। এসব বন্ধ করো। ও বলল, আমি কি খুব ভুল ভাবি নাকি? রিহান তোরে ভালোবাসে আর ভাইজান ও তোরে ভালোবাসে খুব। কিন্তু তুই কারে ভালোবাসিস বুঝতাছি না। লতা আমার দিকে তাকিয়ে রইল। আমি চলে এলাম ওর সামনে থেকে রান্নাঘরে। ওর সাথে কথা বলে পারা যায় না। লতা আমাকে সারাটা সময় জ্বালালো। আমি মুখে কুলুপ এঁটে বসে রইলাম। পরদিন সকালেও ভাইয়াকে আমার খাইয়ে দিতে হলো, সেটা খাবার টেবিলেই। কারণ চাচা ছিল না। লতা রান্নাঘর থেকে বড় চোখ করে তাকিয়েছিল। আমি ভাইয়া খাইয়ে দিচ্ছি। তখন ভাইয়া লতা বলে ডেকে উঠল জোরে। আমি লতা সহ কেঁপে উঠলাম। লতা ভয়ে ছুটে এলো। ভাইয়া রুম থেকে বেরিয়ে যেতেই আমি থপ করে বিছানায় বসে পড়লাম। আমার সারা শরীর থরথর করে কাঁপছে। বুকের ভেতর ধুকপুক করছে। আমি চোখ বন্ধ করে বসে আছি নিজেকে শান্ত করতে। ভাইয়া যেমন দ্রুত গতিতে এসেছিল তেমনি চলে গেছে। মাঝখানে থেকে আমার অবস্থা নাজেহাল করে গেছে। আমার আর ড্রেস দেখা হলো না। ওইভাবেই ভাঁজ করে আমার ব্যাগে ঢুকিয়ে দিলাম। এটার ভেতরেই আমার নতুন জামা কাপড় ভরে রাখি। ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখে আমি উঠে পড়লাম। দুপুরে রান্নার আয়োজন করতে হবে। আজকে আবার ঘর মুছতে হবে। আমি আর লতা মিলে হাফ হাফ করে করব। রান্নাঘরে এসে দেখি লতা ডাল ধুয়ে নিচ্ছে। আজ মুগের ডাল মাছের মাথা দিয়ে রান্না করা হবে। আমি এসে কাঁচামরিচ পেঁয়াজ কাটতে বসলাম। আমার হাত পা এখনো কাঁপছে। ভাইয়া বলা কথাটা আমার কানে ফিসফিস করে বাজছে, যেন এখনো ভাইয়াই বলছে। এসবের জন্য আমি অন্যমনস্ক হয়ে বাম হাতের বুড়ো আঙুল কেটে ফেললাম। সাথে সাথে গলগল করে রক্ত বের হতে লাগল। আমি আঙুল চেপে ঠোঁট কামড়ে ধরলাম ব্যথায়। লতা ছুটে এসে বলল, হায় হায়, কি করলি? একটু দেখে কাজ করবি না? দিলি তো হাত কেটে। আমি হাত ধরে উঠে বেসিং এগিয়ে ধরলাম। রক্ত ধুয়ে ফিরে এসে মরিচ কাটতে বসলাম। লতা টেনে উঠিয়ে দিয়ে বলল, পাগল হলি নাকি? এই কাটা হাত নিয়ে মরিচ কাটতে বসছিস? তোর মাথা গেছে? উঠ, আমি কেটে নেব, তুই অন্য কিছু কর। আমি নিঃশব্দে উঠে দাঁড়ালাম। কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না। মনটা ভার হয়ে আছে। রান্না শেষ করে ঘর মুছতে উপরে চলে গেলাম। সব রুমে মুছে সিঁড়ির কাছে আসতেই লতা বলল ও মুছবে, বাকিটুকু আমি রুমে এসে গোসল করে নিলাম। খাবার টেবিলে দিতেই এসে খেয়ে নিলাম। ভাইয়া এলো সন্ধ্যায়, কোথায় জানি গেছিল।
দুপুরের খাবার আর তার খাওয়া হলো না। চাচি সোফায় বসে আছে, আর আমি তার পাশে বসে তেল লাগিয়ে দিচ্ছি। পড়তেও যেতে পারছি না, বলতেও পারছি না, ছটফট করছি। লতা টিভি দেখছে, ওর সন্ধ্যা থেকে টিভি না দেখলে হয় না। চাচি এত বকে তাও বসে পড়েছে। ভাইয়া সবুজ গেঞ্জি আর কালো ট্রাউজার পরে নিচে এলো চুল ঠিক করতে করতে। ড্রয়িং রুমে এসে আমাদের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। আমি ভাইয়ার দিকে এক নজর তাকিয়ে চুল আঁচড়ে দিচ্ছি। ভাইয়া গলার আওয়াজ বাড়িয়ে বলল, আমার খাবার দে উষা। চাচি বলল, লতা কইরে ইহানকে খেতে দে। ভাইয়া বলল, লতাকে ডাকছ কেন? চাচি বলল, কেন খাবি না? খাবো, কিন্তু আমার খাবার লতা না উষা দেবে। চাচি বলল, উষা কেন দিবে? ও কাজ করছে দেখছিস না? এসব কেন করাচ্ছ তাই তো বুঝছি না। আর মাত্র 10 দিন আছে ওর পরীক্ষার, আর তুমি ওকে দিয়ে এসব করাচ্ছ কেন? তুই আমাকে কথা শোনাচ্ছিস কেন? আমার মাথা ব্যথা করছিল তাই তো। তো লতাকে দিয়ে করাতে পারতে, লতা কেন আমার মাথায় হাত দিবে? উষাই করবে, সব করে পড়তে পারলে পড়বে, না হলে নাই। ভাইয়া বলল, আম্মু পড়াশোনা করে কাজ করতে পারলে করবে, না হলে নাই। উষা আমার খাবার দিতে বলেছি, তোকে উঠ আর তাড়াতাড়ি খাবার দে, তারপর আমার রুমে বই নিয়ে পড়তে বসবি। ভাইয়া একদমে বলে ফেলল। আমার চুল বেনি করা শেষ, আমি চুপ করে দাঁড়িয়ে আছি এখন। চাচি ভাইয়ার রুমে পড়ার কথা শুনে চেঁচিয়ে উঠল, কি তোর রুমে কেন পড়তে যাবে? ভাইয়া বলল, আমি বলেছি তাই। তুই বলেছিস কেন? আম্মু প্লিজ এত প্রশ্ন করো না, আমি উষা পড়ানোর জন্য যেতে বলেছি। চাচি বলল, তোর রুমে পড়তে হবে কেন? ওর কি রুম নাই? ভাইয়া বলল, আছে, কিন্তু সেখানে আমি নাই। ওর পড়া দেখার জন্য কাউকে দরকার, তাই সেই কেউ আমি হয়েছি। চাচি বলল, ইহান উষাকে তুই পড়াবি না? ভাইয়া বলল, তোমার সাথে আমি আর তর্ক করতে চাই না। বলেই ইহান ভাই শক্ত চোখে আমার দিকে তাকালো। আমি তার তাকানো দেখে ভয়ে কেঁপে উঠলাম। তুই এখনো এখানে দাঁড়িয়ে কেন আছিস? আমি বলার আগেই চাচি বলল, ও যাবে না, লতা তোকে খাবার দেবে। ভাইয়া রেগে চাচির দিকে তাকিয়ে আমার দিকে তাকালো, তারপর আমার দিকে এগিয়ে এলো আর আমার হাত শক্ত করে ধরে টেনে রান্নাঘরে নিয়ে এলো। পেছনে থেকে চাচি চেঁচিয়ে যাচ্ছে, ভাইয়া তার কথা তোয়াক্কা করল না। আমার হাত ছেড়ে বলল, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। বলেই চেয়ার টেনে বসে পড়ল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। চাচি রেগে চিৎকার করছে। আমি নড়ছি না। ভাইয়া এমন কেন করল? আমি খাবার নিয়ে যাচ্ছি না দেখে ভাইয়া আবার এলো আর ধমক সুরে বলল, কথা কি কানে যাচ্ছে না? আমি হকচকিয়ে মাথা তুলে তাকালাম অসহায় মুখ করে আর বললাম, ভাইয়া আপনি চাচির সামনে এমন কেন করলেন? চাচি কত রেগে গেছেন দেখেন, চেঁচিয়ে কথা বলছে। বলুক তোকে, আমি যা করতে বলেছি কর। চাচি আমাকে বকবে। আমার কথা শুনে ভাইয়া রাগ কমিয়ে আনলো আর দুহাতে আমার গাল ধরে বলল, এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। আমি ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। তখন চাচির আওয়াজ এদিকে আসতে লাগলো, ভাইয়া আমাকে ছেড়ে দিল। চাচি আমার কাছে এসে আমি সহ ভাইকে বকছে। ভাই চাচিকে টেনে নিয়ে গেল ওইভাবেই, আর আমি ওইখানেই দাঁড়িয়ে তাকিয়ে আছি। চাচি আমার কি যে করবে এর জন্য আমাকে ভাবতেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। মিনিট 5 পর সব শান্ত হয়ে গেল। চাচির চেঁচামেচি আর শোনা যাচ্ছে না। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি, কান খাড়া করে। চাচির আওয়াজ আসছে না। ভাইয়া এগিয়ে এলো আর আমাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আজ রাত এখানে দাঁড়িয়ে কাটানোর ইচ্ছা আছে নাকি? ভাইয়ার কথায় আমি হকচকিয়ে নড়ে চড়ে দাঁড়ালাম। এখনো খাবার দিসনি? এত ঘাড়তেরা কেন তুই? আর পড়ার ইচ্ছে কি নেই? আজীবন অন্যের চাকর হয়ে কাটানোর ইচ্ছে নাকি? লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের মুখের উপর জবাব দিতে শিখবি না? আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। ভাইয়ার কথাগুলো ভালো লাগছে। ভাইয়া চেয়ারে টেনে বসল, আমি খাবার এনে টেবিলে রাখলাম। ভাইয়া প্লেটে খাবার দিয়ে আমি নিচু সুরে বললাম, চাচি থেমে গেল কি করে? ভাইয়া ভাত মেখে এক লুকমা খাবার মুখে দিতে গিয়েও থেমে আমার দিকে তাকালো কথা শুনে আর বলল, সেসব তোর জানার দরকার নাই। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ভাইয়া আর তাকালো না, খেতে লাগলো আর বলল, সব রেখে বই নিয়ে আমার রুমে যা, আমি খেয়ে আসছি। একটু পর তো চাচা চাচি দুজনকে খেতে দিতে হবে। লতা দেবে তোকে, যা বলেছি তাই করো, গম্ভীর গলায় বলল। আমি কেঁপে উঠে পেছনে ফিরে চলে আসতে গেলে ভাইয়া আবার ডেকে উঠল। আমি দাঁড়াতেই বলল, তুই ও খেয়ে যা। আমি না করলাম। বলল, কেন? আমি বললাম, পরে খাবো। পরে না, এখন খেয়ে নে। আমি বললাম, এখন আমার খিদে পায়নি। আপনি খান বলেই চলে এলাম।
ভাইয়া রুমে বিছানায় বসে পড়ছি। প্রথম দিন আমি বসতে চাইছিলাম না বিছানায়, কিন্তু ভাইয়ার জোরের কাছে আমি না বসে পারিনি। ভাইয়া 10 মিনিট পর এলো। ইংরেজি একটা প্যারাগ্রাফ লিখতে দিল। এটা আমি মুখস্থ পারি, এজন্য ঝটপট লিখে ফেললাম। 2 ঘন্টা পর ভাইয়া খাওয়ার জন্য বলল। আমি নিচে এসে চাচির কাছে কয়েকটা বকা খেলাম, তাও আড়ালে। তারপর মুখটা মলিন করে খাবার খেয়ে ভাইয়ার রুমে গেলাম। ভাই তখন ফোন টিপছিল। আমি রুমে যেতেই আমার দিকে তাকিয়ে আমার মলিন মুখ দেখে বলল, কি হয়েছে? আমি কিছু না বলে বই নিয়ে চলে এলাম। ভাইয়ার জন্য যে আমাকে বকা খেতে হয়, এজন্য ভাইয়ের উপর আমার চাপা রাগ তৈরি হচ্ছে। রুমে এসে দরজা বন্ধ করে নিজে পড়তে লাগলাম। আমাকে ভালো করে পড়তে হবে ভাবলাম, নিজেই মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। পরদিন ইলা আপু আসলো। পড়ার যেন সময় পাই না, এদিকে আমার পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। আর মাত্র 8 দিন আছে। বিকেলে ভাইয়া আমাকে কোচিংয়ে নিয়ে এলো, এ নিয়েও বাসায় অশান্তি। কিন্তু ভাইয়া সেসবে তোয়াক্কা করছে না। আমি পড়েছি জ্বালায় কোন দিকে যাব। এদিকে চাচির বকা আবার ভাইয়ার ধমক, দুজনের জন্য পাগল হয়ে যাচ্ছি। তাই আজ রাতে যখন ভাইয়া আমাকে পড়তে নিজের রুমে নিয়ে যেতে এলো, আমি আমার রুমে বসেছিলাম। আমি কঠিন কথা শুনিয়ে দিলাম। আপনি এমন করে আমাকে কেন চাচির কাছে বকা খাওয়াচ্ছেন? ভাইয়া, আপনার এসবের জন্য আমি খুব কষ্ট পাচ্ছি, এত কষ্ট কেন দিচ্ছেন? এদিকে আপনি আপনার কথা না শুনলে আমাকে ধমকান, ওদিকে চাচি আপনার কথা শুনলে আমাকে বকে। আমি কোন দিকে যাব বলেন তো আমাকে? আমার কথা ছেড়ে দিন না প্লিজ। কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। খুব কষ্ট হচ্ছে আমার। আমাকে কত বাজে কথা বলে আমি নাকি ভাইয়াকে নিজের রূপে নিজের বশ করেছি, কিন্তু এইসব কিছুই করিনি আমি। নিজে থেকে আমার কাছে আসে ভাইয়া, আমি কি কিছু করতে বলেছি? তাকে বলিনি তো। তাহলে কেন এত কথা শুনতে হবে আমাকে? কষ্টে আমার মুখ দিয়ে চাচির বলা সব বাজে কথা বেরিয়ে এলো। আমি সব অভিযোগ সুরে সুরে ভাইয়াকে বললাম। ভাই সব শুনল, কিন্তু আমাকে কিছু বলল না, আমাকে রাগ ও দেখালো না। আমি কথা শেষ করে চুপ করে দাঁড়িয়ে আছি আর ফুপাচ্ছি। ভাইয়া আচমকা আমার হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল আর আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আম্মু তোকে এসব কথা বলেছে? আমি ভাইয়ার দিকে তাকাচ্ছি না, নিচে দিয়ে তাকিয়ে চোখের জল ফেলছি। ভাইয়া বলল, তুই বলিসনি কিছু? আমি তাও কথা বলতে পারছি না, আমার শুধু কান্না পাচ্ছে, আমি ফুপিয়ে কাঁদছি। ভাইয়া নিরাশ হয়ে আমার মাথা টেনে নিয়ে বুকের সাথে চেপে ধরল। আমি সরতে চাইলে শক্ত করে ধরে রইল। আমি ধরতে পারছি না, তাই বাধ্য হয়ে ভাইয়ার বুকের সাথে লেপ্টে ফুপিয়ে কাঁদতে লাগলাম। ভাইয়া আমার মাথা হাত বুলিয়ে দিচ্ছে। আমি কেঁদে ভাইয়ার গেঞ্জি ভিজিয়ে দিলাম। অনেক সময় এভাবেই কেটে গেল। আমার কান্না কমে আসতেই ভাইয়া একটা কান ঘুটিয়ে ফেলল, যা আমি কল্পনাও করিনি। আমি চোখ বড় বড় তাকিয়ে আছি। বিস্ময়ে হতভম্ব হয়ে গেছি আমি। ভাইয়া আমার হাত টেনে রুমের বাইরে নিয়ে এলো আর চেঁচিয়ে চাচিকে ডাকতে লাগলো। একটু আগেই সবাই খেয়ে নিজের রুমে গেছে, এখন ডাক শুনে বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে চাচি এলো। কিন্তু ছেলেকে কিছু বলবে না, নিজের রাগ লাগছে। চাচির পেছনে চাচা ও এলো। ভাইয়ার এমন চিৎকার শুনে না এসে পারল না। ইলা আপু এখনো বাসায় আসেনি, তার আজ রাতে পার্টি আছে। লতা দৌড়ে এলো। চাচি এসে আমার হাত ভাইয়ার হাতে দেখে গোল গোল চোখ করে আমাদের হাতের দিকে তাকিয়ে আছে। আমি চমকে মাথা নিচু করে আছি। হাত ছুটানোর চেষ্টা করেও পারিনি, তাই এখন চেষ্টা বন্ধ করে দিচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না ভাইয়া এমন করছে কেন, চাচিকে এমন চেঁচিয়ে ডাকলো কেন, আর সবার সামনে এভাবে আমার হাতই বা ধরে রেখেছে কেন? চাচা ও অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি লজ্জায় কি করব বুঝতে পারছি না। নিচু কণ্ঠে ভাইয়ার উদ্দেশ্যে বললাম, ভাইয়া আমার হাত ছাড়ুন প্লিজ। ভাইয়া আমার কথা কানেও নিল না, তাকালো ও না। আমি ভয়ার্ত চোখে তাকিয়ে আছি চাচির দিকে, তিনি কড়া চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। আমি ভয়ে চোখ নামিয়ে নিলাম। ভাইয়া তখন বলে উঠল, তুমি উষাকে বলেছ? ও আমাকে ওর জালে ফাঁসিয়েছে, আমাকে বশ করেছে, এই সব কিছু করেছে এই বাড়ির বউ হওয়ার জন্য। ও ওর রূপ দেখিয়ে আমাকে নিজের করতে চাইছে। এসব তুমি বলেছ? ভাইয়া চেঁচিয়ে বলে উঠল। আমি সহ বাসার সবাই কেঁপে উঠল ভাইয়ার চেঁচিয়ে বলা কথা শুনে। চাচি এবার ভয় পেয়ে গেছে, কারণ চাচাও তার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, এসব কি ইলিনা? তুমি উষাকে এসব বলেছ?
চাচা আমাকে দেখতে না পারলেও এসব মেনে নিচ্ছে না। তিনি আমাকে সহ্য না করলেও কখনো খারাপ কথা বা ভালো কথাও কোনটাই বলেন না। আজ তিনি চাচির এসব কথা শুনে চমকে উঠেছে। ভাইয়া চুপ করে দাঁড়িয়ে আছে, আমার হাত ধরে চাচা চাচিকে প্রশ্ন করছে দেখে। চাচি কিছু বলছে না, চুপ করে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। কি হলো, কথা বলছো না কেন? তুমি এই বাজে কথা উষাকে নিয়ে কি করে বললে? ওকে আমি সহ্য করি না ঠিক, কিন্তু তাই বলে এসব আমি মানতে পারছি না। চাচি কথা বলছে না দেখে ভাইয়া বলল, আম্মুকে জিজ্ঞেস করে লাভ নাই, তিনি এখন কিছু বলবে না। এমনিতেই উষাকে বাসার কাজের লোক করে রেখেছ তোমরা, তার উপর অত্যাচার তো আছেই, এখন আবার আরেক অপবাদ যেটা ও করেইনি। আম্মু, আব্বু শুনো, উষা আমাকে ওর জালে ফাঁসায়নি, আমি নিজে থেকেই ওর মায়ে ফেসে গেছি। ও তো আমাকে ইগনোর করে সব সময় আমার থেকে দূরে লুকিয়ে থাকে, আর আমি জোর করে ওর কাছে যাই, কারণ আমি উষাকে ভালোবাসি। উষা নয়। আম্মু, তোমার বুঝতে ভুল হয়েছে। উষা আমার পেছনে ঘুরে না, আমি ওর পেছনে ঘুরি। তাই ওকে দোষারোপ না করে আমাকে যা বলার বলো। আর তোমরা যাই বলো না কেন, আমি উষাকে ছাড়তে পারবো না। বিকজ আই লাভ হার সো মাচ। ওকে আমি বিয়ে করব। আর এতে যদি তোমাদের মতো না থাকে তাও আমি এটাই করব। বোনের দোহাই দিতে পারবে না, কারণ আমি ওকে কখনো বোন ভাবিনি। প্রথম দেখেই ওকে নিয়ে আমার চিন্তা ভাবনা ছিল অন্যরকম, যাকে আমি আমার হৃদয়ে এ জায়গা দিয়েছি। আজকের পর থেকে ও আমার হবু বউ, এই বাসার কেউ, আর ওকে দিয়ে কাজ করাবা না কাজের লোকের মতো। যদি তোমাদের কাজের লোক লাগে বলো, আমি এনে দেব। উষাকে আর কেউ অপমান করবা না। এক নিঃশ্বাসে কথা বলে থামল ভাই। তার বোধহয় পানি পিপাসা পেয়েছে। সে লতার দিকে তাকিয়ে ইশারা করল, লতা দৌড়ে পানি এনে দিতেই এক হাতেই ঢকঢক করে পানি শেষ করে ফেলল। এদিকে তার কথা শুনে আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি তার দিকে। ভাইয়া পানি খেয়ে এখন জোর আমার দিকে তাকিয়ে সামনে তাকালো। আমি স্তব্ধ হয়ে তাকিয়েছিলাম, এবার ভয়ার্ত চোখে সামনে তাকালাম। চাচি ও চাচা দুজন স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে, চোখ গোল গোল করে। দুজনের চোখে মুখে রাগ স্পষ্ট। চাচির আগে এবার চাচা বলে উঠল, এসব কি বলছিস ইহান? রাগে চাচার কপাল কুঁচকে এসেছে। তিনি হতবাক কথা শুনে, কিন্তু তার এই কথাগুলো একটুও পছন্দ হয়নি। ভাইয়া বলল, আব্বু, আমি ঠিক বলছি। আমি উষাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। কিন্তু এখন না, ওর 18 বছর হলে। এখন আমি এই মুহূর্তে ওকে নিজের হবু বউয়ের স্বীকৃতি দেব, যাতে তোমরা বাজে কথা বলতে না পারো। চাচা বলল, মানে কি করতে চাইছিস তুই? তুই কি ভুলে গেছিস ও তোর বোন সম্পর্কে? তাকে তুই। ভাইয়া কথা শেষ করতে দিল না, নিজে বলে উঠল, প্লিজ আব্বু, বার বোন বলো না। ও আমার মায়ের পেটের বোন না, তাই ওকে আমি বিয়ে করতেই পারবো। আর আমি ওকে বোন ভাবিনি কখনো, কতবার বলবো। এবার চাচি বলল, তোর ভাবতে হবে কেন? ওর তোর বোন, তাই নাকি? তো বোন কেন বাসার কাজের লোক বানিয়ে রাখার সময় মনে ছিল না? আর ও আমার বোন হলে ইমা ইলার মতো থাকত, তাই ও আমার বোন না, বউ, হবু বউ। চাচি বলল, কখনো না। এই ফকিন্নির বাচ্চারে আমি কখনো বউ মানব না। ওকে তুই বিয়ে করতে পারবি না। ভাইয়া বলল, ফকিন্নি ও নাকি তুমি? চাচি চেঁচিয়ে উঠল, তুই আমাকে ফকিন্নি বললি না? তুমি যা বলেছ তা শুধু দেখালাম।